1914 সাল, ব্রিটিশ শাসনের অধীনের কলকাতা শহর। প্রথম বিশ্বযুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে, আর ঠিক সেই সময় দিনের আলোতে প্রকাশ্য রাস্তায় বিপ্লবীরা যেন ভোজবাজির মতো চুরি করে নিল ব্রিটিশদের আর্মরি, যার মধ্যে ছিল দামি সব বন্দুক, রাইফেল। রড্ডা কোম্পানির সেই দুঃসাহসিক ডাকাতি আজও এক রহস্য, যেখানে মিশে আছে দেশপ্রেম, ঝুঁকি আর অবিশ্বাস্য ঘটনার ঘনঘটা। এই ঘটনা এতটাই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে ব্রিটিশ সরকার কুখ্যাত রাওলাট আইন জারি করতে বাধ্য হয়। এর ফলস্বরূপ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের সশস্ত্র বিপ্লবগুলোকে আরও গতিশীল করে তোলে। 1905 সালের বঙ্গভঙ্গ ঘোষণা ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও শক্তিশালী করে তোলে। লর্ড কার্জনের এই সিদ্ধান্ত বাঙালি জাতিকে দ্বিখণ্ডিত করার এক গভীর ষড়যন্ত্র ছিল। এর প্রতিবাদে গড়ে ওঠে স্বদেশী আন্দোলন, যা ধীরে ধীরে সশস্ত্র প্রতিরোধের পথে চালিত হয়। বিপ্লবীরা বুঝতে পারছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গেলে চাই আধুনিক অস্ত্রশস্ত্র। শুধুমাত্র লাঠি বা পাথর দিয়ে ব্রিটিশ এম্পায়ারের বিরুদ্ধে জেতা সম্ভব নয়। বাঘা যতীন, রাসবিহারী বসুর মতন নেতারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছিলেন এক সর্বাত্মক সশস্ত্র বিপ্লবের। অনেক বিপ্লবী জার্মানির সাথে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের একটা চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিপ্লবীরা বিকল্প পথে সন্ধান করতে থাকেন। ঠিক এই সময়েই রড্ডা অ্যান্ড কোম্পানি নামে একটি ব্রিটিশ আর্মরি ডিলারের কাছে আসে 50টি অত্যাধুনিক মাউজার পিস্তল এবং 46,000 কার্তুজের একটি বিশাল চালান। এই দুর্ধর্ষ ডাকাতির পরিকল্পনা করে মূলত দুটি বিপ্লবী দল, বিপিন বিহারী গাঙ্গুলি নেতৃত্বাধীন আত্মোন্নতি সমিতি এবং হেমচন্দ্র ঘোষ ও শ্রীশচন্দ্র পালের ঢাকা মুক্তি সংঘ। বিপিন বিহারী গাঙ্গুলি ছিলেন বাঘা যতীনের ডান হাত, তার সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। অন্যদিকে ঢাকা মুক্তি সংঘের হেমচন্দ্র ঘোষ ছিলেন একজন কট্টর জাতীয়তাবাদী এবং বিপ্লবী আদর্শে বিশ্বাসী। শ্রীশ মিত্র, যিনি হাবু নামে সবার কাছে পরিচিত ছিলেন, তিনি রড্ডা কোম্পানিতেই জেটি ক্লিয়ারিংয়ের ক্লার্কের চাকরি নেন। তার কাজ ছিল মূলত জাহাজে আসা মালগুলোকে নিরাপদে গুদামে পৌঁছে দেওয়া। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি এই নিরীহ ক্রানিয়েই আসলে বিপ্লবীদের প্রধান ইনফরম্যান্ট। বিপিন বিহারীর বন্ধু কালিদাস মুখার্জির সহায়তায় অনুকূল এই কাজে শ্রীশকে নিযুক্ত করেন। শ্রীশ মিত্রের ব্যাকগ্রাউন্ড ছিল অত্যন্ত সাধারণ। অভাবের তাড়নায় তিনি এই চাকরিটি নিয়েছিলেন, কিন্তু দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিলেন। তাদের এই পরিকল্পনাটি দেখলে মনে হবে এটি খুবই সাধারণ, কিন্তু এই পরিকল্পনার এক্সিকিউশন ছিল দুঃসাহসিক। বিপ্লবী হরিদাস দত্ত গরুর গাড়ি গারোয়ান সেজে কাস্টম হাউস থেকে রড্ডা কোম্পানির গুদাম পর্যন্ত অস্ত্রের চালান পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। 26শে আগস্ট 1914, দিনটি ছিল বুধবার। ভোর থেকেই কাস্টম হাউসের আশেপাশে বিপ্লবীরা ছড়িয়ে পড়েন। তাদের উদ্দেশ্য ছিল কোনো রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলে সঙ্গে সঙ্গে সংকেত দেওয়া। শ্রীশ মিত্র স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো কাস্টম হাউসে যান এবং অফিসিয়াল ক্ষমতায় মালগুলো গারোয়ান বেশি হরিদাস দত্তের হাতে তুলে দেন। প্রভু দয়াল হিম্মত সিংহা নামের এক বিপ্লবী হরিদাস দত্তকে গারোয়ান বেশে সজ্জিত করতে সাহায্য করেন। গারোয়ান সাজার জন্য বিশেষ পোশাক এবং মেকআপের ব্যবস্থা করা হয়েছিল, যাতে কেউ তাকে চিনতেই না পারে। 7টি গরুর গাড়ি বোঝাই করা অস্ত্র নিয়ে হরিদাস দত্ত ধীরে ধীরে এগিয়ে চলেন। গন্তব্য রড্ডা কোম্পানি গুদাম হলেও তিনি চললেন অন্য পথে, সরাসরি বিপ্লবীদের গোপন আস্তানার দিকে। শীষ পাল এবং খগেন দাস নামে 2 বিপ্লবী কার্ডটিকে পাহারা দিচ্ছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই ব্যস্ত কলকাতা শহরের বুকে ঘটে যায় এই অবিশ্বাস্য ঘটনা। ব্রিটিশ পুলিশ টেরেই পেল না তাদের নাকের ডগা দিয়ে বিপ্লবীরা এত বড় আর্মরি লুট করে নিয়ে গেল। 3 দিন পরে টনক নড়ে ব্রিটিশ পুলিশের। রড্ডা কোম্পানির কর্মকর্তারা বুঝতে পারেন যে বিশাল একটি চালান মিসিং। সঙ্গে সঙ্গে শুরু হয় জোর তদন্ত। পুরো কলকাতা শহরে রেড অ্যালার্ট জারি করা হয়। ততদিনে বিপ্লবীরা তাদের পরিকল্পনার সফল বাস্তবায়ন করে ফেলেছে। এর ফলস্বরূপ ব্রিটিশ পুলিশ বহু বিপ্লবীদের গ্রেপ্তার করেন। তাদের উপর চালানো হয় অকথ্য অত্যাচার। কিন্তু মূল পরিকল্পনাকারীদের টিকিটিও ছুঁতে পারেনি ব্রিটিশ পুলিশ। শোনা যায় শ্রীশ মিত্র রংপুরে পালিয়ে যান এবং তারপর তার আর খোঁজ মেলেনি। কেউ বলেন তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান, আবার কেউ বলেন তিনি আত্মগোপন করে বাকি জীবন কাটিয়ে দেন। তার শেষ পরিণতি আজও এক রহস্য। রড্ডা কোম্পানির এই ডাকাতের খবর এতটাই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে
ব্রিটিশ সরকার কুখ্যাত অমানবিক রাওলাট আইন জারি করতে বাধ্য হয়। এই আইনের মাধ্যমে সরকার বিপ্লবীদের বিনা বিচারে আটকে রাখার ক্ষমতা পায়। অনেক বিপ্লবীদেরকে তখন আন্দামানের নির্জন কারাগারে বন্দী করে রাখা হয়। কিন্তু এই ডাকাতির ইম্প্যাক্ট ছিল অন্যখানে। আর্মস ডাকাতির সেই অস্ত্রগুলোই পরবর্তীতে ব্যবহৃত হয় বাংলার বিভিন্ন বিপ্লবী আন্দোলনে। এই অস্ত্র ব্যবহার করে বাঘা যতীন বুড়িবালাম নদীর তীরে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধ ছিল অসম। একদিকে ব্রিটিশদের অত্যাধুনিক বন্দুক, অন্যদিকে বিপ্লবীদের সামান্য কিছু অস্ত্র। তবুও বাঘা যতীন এবং তার সঙ্গীরা বীরত্বের সাথে সেই লড়াই করেন। এমনকি কাকরির ট্রেন ডাকাতির মতো ঘটনাতেও এই অস্ত্রের অবদান ছিল অসামান্য। এই ডাকাতির উদ্দেশ্য ছিল সরকারি কোষাগার লুট করে সেই টাকা বিপ্লবীদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। রড্ডা আর্মস ডাকাতির অস্ত্র ব্যবহার করে বিপ্লবীরা ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন তারা আর দুর্বল নয়। এই ঘটনার পর ব্রিটিশ সরকার আরও কঠোর হয়ে যায়। বিপ্লবী কার্যকলাপ দমন করার জন্য তারা নতুন নতুন আইন পাশ করতে থাকে। শুধু ভারতেই নয়, এই ঘটনার অনুপ্রেরণায় বিশ্বের অন্যান্য দেশেও সশস্ত্র বিপ্লবের আন্দোলনগুলোর সূত্রপাত হয়। সশস্ত্র পন্থার পথ অনুসরণ করে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম পুলিশ এবং সহায়ক বাহিনীর আর্মরিতে রেড করেন এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। আজও কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউতে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি, অনুকূল মুখার্জি, গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং হরিদাস দত্তের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই স্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় দেশের জন্য আত্মত্যাগ করা মানুষগুলো আজও আমাদের হৃদয়ে বেঁচে আছেন। রড্ডা আর্মস ডাকাতি শুধু একটি চুরির ঘটনা নয়, এটি ছিল ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেওয়ার মতো এক সাহসী পদক্ষেপ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কত মূল্যবান আর এর জন্য আমাদের বিপ্লবীরা কত বড় ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। এই বিস্মিত ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে এই ইতিহাসকে ছড়িয়ে দেই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের পূর্বপুরুষদের বীরত্ব কথা জানতে পারে।